বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। এর আগের দিন আমরা বিশেষ্য পদ এবং তার যে সমস্ত ভাগগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা কিছু বিশেষ্য পদ জানব। এই বিশেষ্য পদগুলি ভারী মজাদার। বাংলায় যাকে আমরা হাতি বলছি, ইংরাজিতে যাকে আমরা এলিফ্যান্ট বলছি, সংস্কৃতে তাকে আমরা বলবো গজ। অর্থাৎ হাতি একটি বিশেষ্য, তো সেটাকে আমাদের সংস্কৃত ভাষায় সম্পূর্ণ একটা নতুন রকমের একটা শব্দ পেলাম আমরা। কিছু বিশেষ্য পদ রয়েছে বাংলা ভাষায়, সেই বিশেষ্যগুলি যে নামে পরিচিত দেবনাগরী ভাষাতেও সেই বিশেষ্য পদগুলি একই নামে পরিচিত। আবার কিছু কিছু বিশেষ্য পদ রয়েছে যেগুলি বাংলা ভাষায় একরকম নাম, দেবনাগরী ভাষাতে আবার নতুন রকমের নাম হিসাবে আমরা তাদের সঙ্গে পরিচিত হব। প্রতিটি বিশেষ্য পদকে জানতে হলে আমাদের কিন্তু লিঙ্গ এবং বচন এগুলো জানতে হবে, কারণ লিঙ্গ এবং বচন ভেদে বিশেষ্য পদগুলো আলাদা আলাদা রূপ হয়, একই রূপ কিন্তু হয় না। তার জন্য আমাদের প্রত্যেককে লিঙ্গ এবং বচন জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে লিঙ্গ তিন প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। পুরুষ জাতিকে বোঝাতে পুংলিঙ্গ ব্যবহৃত হয়, স্ত্রী জাতিকে বোঝাতে স্ত্রীলিঙ্গ ব্যবহৃত হয়, এবং পুরুষ ও স্ত্রী যার দ্বারা নির্ধারণ হয় না, করা যায় না, তাদেরকে আমরা ক্লীবলিঙ্গ হিসাবে জানি। বচন হচ্ছে তিন প্রকার: এক বচন, একটি বোঝাতে এক বচন ব্যবহার করি; দ্বিবচন, দুটি বোঝাতে দ্বিবচনকে ব্যবহার করি; এবং বহু বচন, অনেকগুলি বোঝাতে আমরা বহু বচনকে ব্যবহার করি। এই প্রত্যেকটা লিঙ্গে, প্রত্যেকটা বচনে বিশেষ্য পদগুলির একটা একটা নতুন রূপ হবে, একই রূপ আমরা দেখতে পাবো না। এই ছিল বিশেষ্য পদকে নিয়ে আমাদের একটা প্রাথমিক ধারণা। তো এবার আমরা বইটা পড়ব। এখানে কিন্তু বচন, লিঙ্গ এগুলো ভেদে আলাদা আলাদা রূপ আমরা দেখতে পাবো। প্রথমে দেখো লেখা আছে পুংলিঙ্গ বিশেষ্য পদানি। এক বচনে আমরা এই যে প্রথম যে রোটা আছে, ছবি সমেত তাদের নিচে কিছু কিছু লেখা আছে, এগুলো সবগুলোই আমরা পুংলিঙ্গ পাবো এবং সবগুলোই আমরা এক বচনে রূপ পাবো। বালকঃ একজন বালক, সিংহ একটি সিংহ, মুষিকঃ একটি ইঁদুর, গজঃ একটি হাতি, ছাত্রঃ একজন ছাত্র, মৃগঃ একটি হরিণ। এই শব্দগুলো, এই যে নতুন নতুন যে শব্দগুলো পেলাম, বালক, সিংহ, মুষিক, গজ, ছাত্রঃ, মৃগঃ, এগুলো প্রত্যেকটা কিন্তু পুংলিঙ্গ এবং এগুলো কেবলমাত্র আমরা একটির ক্ষেত্রেই ব্যবহার করব, কারণ এরপরে আমরা যখন দ্বিবচন পড়ব এই রূপগুলো আমরা আর পাবো না। দ্বিবচনের রূপ, পুংলিঙ্গ পদের দ্বিবচনের রূপ, অর্থাৎ দুটো করে যেখানে বোঝানো হয়েছে। বালকৌ দুজন বালক, সিংহৌ দুজন সিংহ, মুষিকৌ দুটি ইঁদুর, গজৌ দুটি হাতি, ছাত্রৌ দুজন ছাত্র, মৃগৌ দুটি হরিণ। আমরা কিন্তু এখানে একটা জিনিস ভালো করে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে প্রত্যেকটা যে শব্দ, পুংলিঙ্গ বাচক যে শব্দগুলো, যাদের দ্বিবচনের রূপগুলো খানিকটা হচ্ছে এক। কারণ বালক, বালকঃ থেকে হলো বালকৌ,
আমরা যদি এবার বলি যে কেউ যে সিংহ থেকে, তাহলে কি হবে? তো আমরা এটা কিন্তু অনায়াসেই বলতে পারবো যে সিংহ। মুশিক থেকে দ্বিবচনে কি হবে? মুশিকৌ। গজ থেকে কি হবে? গজৌ। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বলতে পারবো। অর্থাৎ এর একটা মানে দাঁড়াচ্ছি যে যে কোনো একটা যদি শব্দ আমরা দেখি, দেখো যেমন বালক, বালক শব্দটা হচ্ছে মূল শব্দ, যার শেষে আছে অ, মানে প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরটাকে উচ্চারণ করলে আমরা যেটা পাবো, সেই শব্দগুলো যদি তার মতন হয়, যেমন বালকহ, অ, এই যে ক উচ্চারণ করলে অ পাচ্ছি, অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গ শব্দ বালক। তাহলে বালক শব্দের রূপ হচ্ছে বালকঃ, বালকৌ, বালকাঃ। এর মতন আমরা যদি বলি, কেউ যদি বলে যে গজ, এই শব্দটার দ্বিবচনে কি হবে এবং বহুবচনে কি হবে, তখন কিন্তু আমরা অনায়াসেই বলতে পারবো যে গজ, জ উচ্চারণ করলে অ আসছে, তাহলে এটাও তো পুংলিঙ্গবাচক শব্দ, তাহলে বালকের মতন হবে, যেমন পড়েছি বালকঃ, বালকৌ, বালকাঃ, এটাও হবে গজ, গজৌ, গজা। অর্থাৎ আমরা প্রত্যেকে বলতে পারবো। এরপর আসছে বহুবচনের রূপ। বালকাহা, অনেকজন বালক। সিংহা, অনেকগুলি সিংহ। মুশিকা, অনেকগুলি ইঁদুর। গজাহা, অনেকগুলি হাতি। ছাত্রাহা, অনেকজন ছাত্র। মৃগাহা, অনেকগুলি হরিণ। তাহলে একটা শব্দের যদি রূপ মনে থাকে, তাহলে আমরা প্রত্যেকটা অকারান্ত শব্দ, অকারান্ত পুংলিঙ্গবাচক শব্দের রূপ নিজেরাই তৈরি করে নিতে পারবো। খালি আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরটা উচ্চারণ করলে কি কার আসে, অকার কি ইকার। ইকার যদি হয় তাহলে এর মতন রূপ হবে না, যদি অকারই হয় এবং শব্দটা যদি পুংলিঙ্গবাচক হয়, তাহলে আমরা বালক শব্দের রূপের মতন সবকটা রূপ করতে পারবো। আমরা কিছু স্ত্রীলিঙ্গ বাচক যে বিশেষ্য পদগুলো হয়, সেই ধরনের কিছু বিশেষ্য পদ আমরা পড়ব। সেখানেও একবচন, দ্বিবচন, বহুবচন ভেদে 3 রকম ভাগ রয়েছে, তো সেগুলো দেখব। লতা, একটি লতা। বালিকা, এখানে বালিক রয়েছে, ওটা পেন্টিং মিস্টেক রয়েছে, ওটা হবে বালিকা, একজন বালিকা। মহিলা, একজন মহিলা। রমণী, একজন রমণী। দেবী, একজন দেবী। নদী, একটি নদী। এগুলো সবগুলোই একবচনের রূপ। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সংস্কৃতে আকার এবং দীর্ঘইকারান্ত শব্দগুলি সাধারণত স্ত্রীলিঙ্গ হয়ে থাকে। আমরা যে কটা একবচনের রূপ পড়লাম, সেখানে দেখো প্রত্যেকটায় আকার না হলে দীর্ঘইকার রয়েছে। যে কটা শব্দ পড়লাম সেই শব্দগুলোর শেষে নয় আকার নয় দীর্ঘইকার রয়েছে, অর্থাৎ আকারান্ত এবং দীর্ঘইকারান্ত শব্দগুলো স্ত্রীলিঙ্গ হবে। এবার আসছি আমরা দ্বিবচনের রূপে। লতে, দুটি লতা। বালিকৌ, তো এই যে বালিকৌ, এটা কিন্তু ভুল রয়েছে, এটা হবে বালিকে, বালিকে, দুজন বালিকা। মহিলে, দুজন মহিলা। রমণ্যৌ, দুজন রমণী। দেব্যৌ, দুজন দেবী। নদ্যৌ, দুটি নদী। এটা গেল স্ত্রীলিঙ্গবাচক দ্বিবচনের রূপ। এরপর আমরা আসছি বহুবচন। বহুবচনে আছে দেখো, লতাহা, অনেকগুলি লতা। বালিকাহা, অনেকজন বালিকা। মহিলা, অনেকজন মহিলা। রমণ্য, অনেকজন রমণী। দেব্য, অনেকজন দেবী। নদ্য, অনেকগুলি নদী। এই হচ্ছে স্ত্রীলিঙ্গের বহুবচনের রূপ। এইবার এখানে একটা জিনিস আমরা দেখতে পেলাম যে প্রথমা বিভক্তিতে যে আকারান্ত শব্দটা রয়েছে, অর্থাৎ লতা, বালিকা, মহিলা,
কোন শব্দ রূপটি কি কারান্ত সেটা বোঝা যায় একমাত্র সেই শব্দের শেষ অক্ষরটা উচ্চারণ করে আমরা সেটি কি কারান্ত শব্দ সেটা বুঝতে পারি। যেমন লতা আ আকারান্ত শব্দ, বালিকা আ আকারান্ত শব্দ, মহিলা আ আকারান্ত শব্দ। এদিকে আছে রমণী দীর্ঘইকারান্ত, দেবী দীর্ঘইকারান্ত, নদী দীর্ঘইকারান্ত শব্দ। তাহলে আকারান্ত শব্দ হলেই আমরা ধরে নিতে পারি, যদি সেটি স্ত্রীলিঙ্গ হয়ে থাকে তাহলে তার রূপটি লতা শব্দের মতন হবে। লতা, লতে, লতা। এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো আকারান্ত স্ত্রীলিঙ্গ বাচক শব্দের রূপ দ্বিবচন এবং বহুবচনের রূপ আমরা বলতে পারবো। বালিকা, বালিকে, বালিকা। সেম মহিলা, মহিলে, মহিলা। আবার এখানে দেখো যে দীর্ঘইকারান্তবাচক শব্দগুলো আছে, রমণী, দেবী, নদী, এগুলোর মধ্যে যে কোনো একটা মনে রাখলে আমাদের যে কোনো দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দের রূপ আমরা করতে পারবো। আমরা যদি এটাই মনে রাখি নদী, নদ্য, নদ্য, তাহলে কিন্তু আমরা রমণী, দেবী এদের রূপগুলো দ্বিবচন এবং বহুবচনের রূপগুলো অনায়াসে বলে দিতে পারবো। তার জন্য আমাদের কোনটা কি কারান্ত শব্দ এবং কোনটা কোন লিঙ্গ সেটা বোঝাটা খুব জরুরি। এরপর আমরা আসছি ক্লিবলিঙ্গবাচক কিছু শব্দ। পুস্তকম একটি বই, পত্রম একটি পাতা, অক্ষি একটি চোখ, আম্রম একটি আম, কুটিরম একটি কুটির, পুষ্পম একটি ফুল। এবার এই শব্দগুলির এই দ্বিবচনের রূপ আছে। পুস্তকে দুটি বই, পত্রে দুটি পাতা, অক্ষিণী দুটি চোখ, আম্রে দুটি আম, কুটিরে দুটি কুটির, পুষ্পে দুটি ফুল। এরপর আসছি আমরা বহুবচনের রূপ। পুস্তকানি অনেকগুলি বই, পত্রানি অনেকগুলি পাতা, অক্ষিণী অনেকগুলি চোখ, আম্রানি অনেকগুলি আম, কুটিরানি কুটিরগুলি বা অনেকগুলি কুটির, পুষ্পানি ফুলগুলি বা অনেকগুলি ফুল। এবার দেখো বেশিরভাগ যে ক্লিবলিঙ্গবাচক শব্দ আছে প্রায় সবগুলোই কিন্তু অকারান্ত। পুস্তকম ম অ, পত্রম ম অ। হ্যাঁ, কেবলমাত্র একটি শব্দ রয়েছে যেটা হচ্ছে হর্ষইকারান্ত, সেটা হচ্ছে অক্ষি। আর বাকিগুলো সবগুলোই হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গবাচক শব্দ। এই অকারান্ত ক্লিবলিঙ্গবাচক শব্দগুলো আমরা একটা শব্দের রূপের মতন করতে পারি, যেটা হচ্ছে ফলম অর্থাৎ ফল। ফলম ফলে ফলানি, পুস্তকম পুস্তকে পুস্তকানি, পত্রম পত্রে পত্রানি। এইভাবে আমরা রূপগুলি করতে পারি। বা এখানে যেহেতু ফল নেই তো আমরা একটা জিনিস দেখে নিতে পারি যে এগুলো তো সবগুলোই অকারান্ত শব্দ। তো অকারান্ত পুংলিঙ্গবাচক অকারান্ত ক্লিবলিঙ্গবাচক শব্দগুলো তাহলে এই রকম রূপ হতে পারে যে পুস্তকম পুস্তকে পুস্তকানি যদি হয় তাহলে পত্রম এটাও হবে পুস্তকমের মতন, পত্রম পত্রে পত্রানি। হ্যাঁ, এই যে অক্ষি শব্দটা আরেকটি শব্দের মতন রূপ হতে পারে, সেটা হচ্ছে বাড়ি, বাড়ি, বাড়িনি, বাড়িনি। এখানে আছে অক্ষি, অক্ষিণী, অক্ষিণী। তো প্রচুর 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 বিশেষ্য পদ রয়েছে সংস্কৃতে, নতুন নতুন নাম। হ্যাঁ, আমাদের পড়তে খুব ভালো লাগবে যে এটাকে আমাদের সংস্কৃতে এই বলে, আমরা তো জানতাম না। তো খুব ইন্টারেস্টিং জিনিসগুলো। আশা করছি ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। নমস্কার।